আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা চাকরি প্রত্যাশী ভাই বোন আছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য আজকের এই ক্লাসটি ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আমাদের অনেক ভয় থাকে। ইনশাল্লাহ আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা দেখব যে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ভয়টাকে কাটিয়ে উঠে একটা ভালো প্রস্তুতি নেওয়া যায় বিভিন্ন ব্যাংক, বিসিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সহ বিভিন্ন যত রিটেন রিটেন যেই পরীক্ষায় রিটেন আসে। আজকের এই ক্লাস খুবই মূল্যবান, কিন্তু এই পর্যন্ত কি করতে হবে, আমাদের একটু ধৈর্য ধরে ক্লাস শুনতে হবে। আমি প্রথমে কিছু কথা বলে নিই যে আসলে ফ্রি হ্যান্ড রাইটিংটা কী। ফ্রি হ্যান্ড রাইটিং হচ্ছে নিজের মতামত, চিন্তাভাবনা এবং কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে নিজের মতো করে কোনো একটা বিষয়ে কোনো কিছু লেখা, এটাই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। এখন কথা হচ্ছে এই ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে গেলে আমাদের কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে সেন্টেন্সের সাবলীলতা, সহজ এবং বোধগম্য শব্দ ইউজ করা, এর মধ্যে গ্রামেটিক্যাল কোনো মিস্টেক করা যাবে না। এই সকল মেনটেন করে যেই লেখা নিজের মতো করে লিখি, এটাই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। আর ফ্রি হ্যান্ড রাইটিংয়ের আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের বৈশিষ্ট্যগুলো কী কী। এটি লেখার নিয়ম হচ্ছে নির্দিষ্ট একটি বিষয় দেওয়া থাকবে, যে বিষয়ে নির্দিষ্ট অর্থাৎ নিজের মতামতকে নিজের মতো করে উপস্থাপন করা এবং গ্রামেটিক্যালি সঠিক করা। এরপরে আমরা যে বিষয়টা সেটা হচ্ছে যেমন আর্টিকেল, ইসে, প্যারাগ্রাফ, এইগুলোই তো আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে। ওকে, এরপরে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফ্রি হ্যান্ড রাইটিং কি পান্তা ভাত যে আমরা মুখে দিব, দেওয়ার সঙ্গেই চাবাইতে হবে না, অটোমেটিক্যালি মানে আমাদের পেটে যাবে এবং সেটা পেটে গিয়ে পুষ্টি যোগাবে, বিষয়টা কিন্তু এমন না। ফ্রি হ্যান্ড রাইটিং একটু কাঠখড় করতে হবে, একটু আমাদের বুদ্ধি কাটাতে হবে, তাহলেই ফ্রি হ্যান্ড রাইটিংটা আমরা ভালোভাবে পারবো। ওকে, আজকে আমি ফ্রি হ্যান্ড রাইটিং সম্পর্কে বেশ কিছু বেসিক কথা বলবো। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে পারবেন তাদের জন্য আজকের এই ক্লাসটি। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য প্রথমে কি প্রয়োজন? ফ্রি হ্যান্ড রাইটিং লেখার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে বাংলা বাক্যকে প্রশ্ন করে করে, আর একটা হচ্ছে পার্টস অফ স্পিচ নির্ণয়ের মাধ্যমে। এই দুইভাবে সাধারণত ফ্রি হ্যান্ড রাইটিং করা যায়। এখন ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য আমাদের কোন টপিকগুলো, গ্রামারের কোন টপিকগুলোতে বেশি জোর দিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। প্রথম কথা হচ্ছে এক নম্বর যে বিষয়টা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে বাক্যের গঠনগুলো জানতে হবে। বাক্যের গঠন কি কি আছে, যেমন ইংলিশ বাক্য কয়েকভাবে গঠন হয়। কখনো সাবজেক্ট ভার্ব থাকতে পারে, কখনো সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতে পারে, কখনো সাবজেক্ট ভার্ব এরপরে অ্যাডজাঙ্ক্ট থাকতে পারে বা কমপ্লিমেন্ট থাকতে পারে। তো এই গঠনগুলো আমাদের জানতে হবে এবং বাংলা বাক্য এবং ইংরেজি বাক্যের গঠনের মধ্যে পার্থক্য কি, এটা বুঝতে হবে। এরপরে দুই নম্বর আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা কি, সেটা হচ্ছে দুই নম্বর যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে কিভাবে প্রশ্ন করে পার্টস অফ স্পিচ নির্ণয় করা যায়। দ্বিতীয় কি, কিভাবে প্রশ্ন করে পার্টস অফ স্পিচ নির্ণয় করা যায়। পার্টস অফ স্পিচ নির্ণয় করা যায়। তাহলে প্রথমে আমরা কি জানলাম যে বাক্যের গঠনগুলো জানতে হবে, বাক্যের গঠনগুলো কত প্রকারে কি কি। এরপরে আমাদের কি দেখতে হবে যে কিভাবে প্রশ্ন করে করে পার্টস অফ স্পিচ নির্ণয় করা যায়। আমি প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব ফ্রি হ্যান্ড রাইটিংয়ের প্রত্যেকটা ক্লাসে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ দিয়ে দেখতে পারবেন তাদের জন্য ক্লাসটা হবে ইফেক্টিভ ক্লাস। এরপরে কি করতে হবে যে গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ টপিক এই গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে কি আছে? এক নম্বর পার্টস অফ স্পিচ। দুই নম্বর, এখন এই যে পার্টস অফ স্পিচ থেকে কি পড়তে হবে? সাধারণত পার্টস অফ স্পিচ থেকে পড়তে হবে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলো সামারি। প্রিয় শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছেন, আমি তাদেরকে একটু অবগত করতে চাই। সেটা হচ্ছে আমাদের এই যে পার্টস অফ স্পিচ গ্রামার বই, এখানে প্রত্যেকটা টপিকের প্রথমে সামারি দেওয়া আছে, নাউন, প্রোনাউন, সংক্ষেপে
আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য এটাই দরকার, সংক্ষেপে আগে সামারি জানা। আর আমাদের এই বইয়েও ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কিছু মানে দারুণ কিছু সিস্টেম দেওয়া আছে। ওকে, এরপরে আমাদের কি করতে হবে? সেন্টেন্স এবং ক্লোজ। এরপরে কি জানতে হবে? সেন্টেন্স অ্যান্ড ক্লোজ। তৃতীয়, এই 3 নম্বরে কি জানতে হবে? সেন্টেন্স এবং ক্লোজ। এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে টেন্স। 4 নম্বর টেন্স। এরপর হচ্ছে ভার্ব। এই ভার্বের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ভার্ব আছে, যেমন লিঙ্কিং ভার্ব। এরপর হচ্ছে পজিটিভ ভার্ব। এই ভার্বগুলো আমাদের জানতে হবে। 5 নম্বর জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তাহলে এরপরে 6 নম্বর যে টপিক আসবে সেটা হচ্ছে আমরা দেখতে পারি যে মোডাল অক্সিলারি ভার্ব। অর্থাৎ এইখানে আমরা বলতে পারি মোডাল অক্সিলারি ভার্ব, এখানেই মোডাল ভার্ব। ওকে, এরপরে 6 নম্বর যে টপিকটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কানেক্টরস। 7 নম্বর যে বিষয়টা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে প্রিপোজিশন। তবে এই প্রিপোজিশনটা সবার আগে জানা উচিত। আমি এখানে একটু ক্রমটা ভিন্ন করে লিখেছি, কিন্তু বিষয় হচ্ছে এগুলো তো আমরা আগেই পড়েছি। যাদের পার্টস অফ স্পিচে বেসিক খারাপ তারা কি আসবে ফ্রি হ্যান্ড রাইটিং পড়তে? তাদের জন্য তো ফ্রি হ্যান্ড রাইটিং না। যাদের বেসিক খারাপ, আগে বেসিককে স্ট্রং করতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং মানে হচ্ছে বেসিককে স্ট্রং করতে হবে, তারপরে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। ওকে, এখন এইগুলো বেসিক টপিক আমাদের জানতে হবে। আর এখন আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং কয়টা পদ্ধতিতে করা হয়। ফ্রি হ্যান্ড রাইটিং করা হয় 2টা পদ্ধতিতে। আমাদের একটু মনোযোগী হতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং কয়টা পদ্ধতিতে করা হয়? 2টি পদ্ধতি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই 2টি পদ্ধতি কি? একটা হচ্ছে পার্টস অফ স্পিচ নির্ণয়ের মাধ্যমে। পার্টস অফ স্পিচ নির্ণয়ের মাধ্যমে। অন্যটি কি? অন্যটি হচ্ছে প্রশ্ন করার মাধ্যমে। ওকে, এখন আমি প্রথমে যে বিষয়টা আজকে আলোচনা করব সেটা হচ্ছে একটা ইংলিশ বাক্য এবং বাংলা বাক্যের গঠনের মাঝে পার্থক্য কি। আমি প্রথমে আগে একটা বাংলা বাক্য লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন রহিম প্রতিদিন সকালে ফুটবল খেলে। এইখানে বাংলা বাক্য, এটা বাংলা বাক্যটা কিভাবে গঠন হয়েছে, বাংলা বাক্যের গঠন কি, এটা গুরুত্বপূর্ণ খুব। গঠন, বাংলা বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে অবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব। এটা হচ্ছে বাংলা বাক্যের গঠন। এই বাংলা বাক্যের গঠনে যদি আমরা এগুলো বাংলা করি, এটা হচ্ছে কর্তা, এটা হচ্ছে কর্ম, আর এটা হচ্ছে ক্রিয়া। তাহলে ইংরেজি বাক্যের গঠন কি? খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশ বাক্যের গঠন হচ্ছে প্রথমে হয় সাবজেক্ট, এরপরে হয় অবজেক্ট, এরপরে হবে হচ্ছে ভার্ব, এরপরে হবে হচ্ছে অবজেক্ট। তাহলে ইংরেজি এবং বাংলা বাক্যের গঠনের মধ্যে পার্থক্য কোথায়? ইংরেজি বাক্যের ভার্ব থাকে মাঝে, আমাদের খেয়াল করতে হবে। এখানে ইংরেজি বাক্যের ভার্ব থাকে মাঝে, কিন্তু বাংলা বাক্যের ভার্ব থাকে কোথায়? শেষে। তাহলে যখন আমরা বাংলা থেকে ইংলিশ করব তখন আমাদের কি খুঁজে বের করতে হবে? সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের একটু দেখি যে কিভাবে সাবজেক্ট ও অবজেক্ট নির্ণয় করা যায়।
করা যায়। কিভাবে সাবজেক্ট এবং অবজেক্ট নির্ণয় করা যায়? প্রথম 1 নম্বর হচ্ছে ভার্বকে, কাকে? ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে, কে এর ইংরেজি কি? হু। ভার্বকে কে বা হু দ্বারা প্রশ্ন করলে, হু দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? সাবজেক্ট পাওয়া যায়। সাবজেক্ট পাওয়া যায়। তাহলে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করতে হবে? হু দ্বারা। তাহলে এখানে ভার্ব কোনটা? এখানে খেলে। প্রশ্ন করো তো, কে খেলে? উত্তর কি আসতেছে? রহিম। তার মানে এটা সাবজেক্ট। এই কে, এই প্রশ্নের উত্তরে যদি এখানে যদি আরো অনেকটুকু অংশ আসতো, পুরো অংশটুকুই সাবজেক্ট। তাহলে ইংলিশ যখন এটা আমরা করব তখন কি করতে হবে, যে এই বাংলা বাক্যের আগে সাবজেক্টকে লিখতে হবে। তাহলে সাবজেক্ট কি? রহিম। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে? আমরা কিন্তু প্রথমেই কি করব, আগে ভার্ব খুঁজে বের করব বাংলা বাক্য থেকে। ভার্ব খুঁজে বের করার পরে সেই বাংলা বাক্যের ভার্বকে আমরা জিজ্ঞাসা করব এটা কোন টেন্স। এখন কথা হচ্ছে যে এই যে টেন্স, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সংক্ষেপে টেন্স জানতে হবে। বাংলা ক্রিয়ার শেষে কিছু শব্দ আছে, কিছু ওয়ার্ড থাকে বা প্রত্যয় থাকে যেগুলো বাংলা ক্রিয়ার শেষে বসলে আমরা বুঝতে পারবো এটা অমুক টেন্স। আমি সংক্ষেপে বলি, বাংলা ক্রিয়ার শেষে যদি রস্বই অন্তস্থ এ ও থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। বাংলা ক্রিয়ার শেষে যদি তেসি তেসো তেসেন থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা ক্রিয়ার শেষে যদি অন্তস্থ আকারে আসো আসি আসেন থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলা ক্রিয়ার শেষে তেসি তেসো তেসেন কিন্তু একটা ঘটনা অতীত থেকে শুরু হয়ে এখনো ঘটতেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে বাংলা ক্রিয়ার শেষে কি থাকে এটা খুব গুরুত্বপূর্ণ। আর আমাদের পার্টস অফ স্পিচ করে গ্রামার বইয়ে সংক্ষেপে দেওয়া আছে একটা চার্টে। ওকে, তাহলে এখানে আমরা এই যে বাংলাটা যে দেখলাম এটা দেখে কি বুঝতে পারলাম? খেলে। এটাকে যদি আমরা ভাঙাই কি পাই? খেল যোগ এ। তাহলে বাংলা ক্রিয়ার শেষে এ আছে, তাহলে এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে সাবজেক্ট অ্যান্ড খেলার হচ্ছে ইংরেজি কি? প্লে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অনুযায়ী প্লে। রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস হবে। রহিম প্লেস। এখন এই জায়গায় আসতে হবে আবার, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে আমাদের খেয়াল করতে হবে 2 নম্বর, কাকে? ভার্বকে কি এর ইংরেজি কি? হট। অথবা কাকে ইংরেজি কি? হুম। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। আমরা খেয়াল করি, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কি পাওয়া যায়? অবজেক্ট। এখন আমরা এখানে প্রশ্ন করি, রহিম প্রতিদিন সকালে কি খেলে? উত্তরে কি আসতেছে? ফুটবল। তার মানে এটা আগে লিখতে হবে, রহিম প্লেস ফুটবল। এখন কখন খেলে? এভরিডে ইন দ্য মর্নিং। এই যে এটা হচ্ছে অ্যাডভার্ব। কখন? ইন দ্য মর্নিং। এভরিডে রহিম প্লেস ফুটবল এভরিডে ইন দ্য মর্নিং। এই এভরিডে এই শব্দটা যদি আমরা সেন্টেন্সের শুরুতে দিই তাহলে আরো ভালো হয়। এভরিডে রহিম প্লেস ফুটবল ইন দ্য মর্নিং। তাহলে প্রতিদিন রহিম সকালে ফুটবল খেলে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। তো এইভাবে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংটাকে এগিয়ে নিতে হবে। তাহলে আজকের আমরা এই ক্লাসে সামারি কি জানলাম? এই ক্লাসে আমরা জানলাম কিভাবে বাংলা বাক্য এবং ইংলিশ বাক্যের মধ্যে পার্থক্য বোঝা যায়। ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি ক্লাসগুলো দেখতে থাকুন, একসময় ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেক দক্ষ হতে পারবেন। আর সেই সঙ্গে যারা এখনও আমাদের পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বইটি সংগ্রহ করেনি, দ্রুত সংগ্রহ করে ফেলেন। এটা অত্যন্ত ইফেক্টিভ একটা বই। আমি আপনাদের যা পড়াচ্ছি এই বইয়ের সবই পাবেন। আমি একটা জিনিস দেখাই, এই যে টেন্স সামারি, খেয়াল করেন টেন্সের কিন্তু এই যে সংক্ষিপ্ত একটা চার্টের মাধ্যমে টেন্সটা আলোচনা করা হয়েছে। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য। আর ধৈর্য ছাড়া ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হওয়া যাবে না। আসসালামু আলাইকুম।